नमस्कार शुरू करছি ऑनलाइन क्लास आज 20 फेब्रुआरी 2024 बांगला तारीख 7 फाल्गुन 1430 ऑनलाइन क्लासे सबाइके स्वागत आसबो विशेष विशेष खबर प्रथमेই আসছি আবহাওয়ার খবরে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আজ আংশিক মেঘলা আকাশ দেখা যাবে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস বৃষ্টির একটা আশঙ্কা থাকছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আসছি পরের বিশেষ খবরটিতে 7 বছর পর আবারও রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে তামিলনাড়ু আসছি পরের বিশেষ খবরটিতে বিদর্ভের বাঁহাতি ক্রিকেটার ফয়েজ ফজল সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন 38 বছর বয়সী ফজল প্রথম শ্রেণীর ক্রিকেটে 138টি ম্যাচ খেলেছেন মোট রান সংখ্যা তার 9184 রান 24টি শতরান করার নজির গড়েছিলেন তিনি বিদর্ভর দলের হয়ে অধিনায়কত্ব করেছেন বাঁহাতি এই ক্রিকেটার বেশ কয়েকটি অনবদ্য ইনিংস খেলেছেন বিদর্ভের হয়ে আসছি আরও একটি বিশেষ খবর নিয়ে হজল্যান্ডের দাপটে জয়ী হলো ম্যানচেস্টার ইউনাইটেড তার জোড়া গোলে লুটন টাউনকে 2-1 গোলের ব্যবধানে হারিয়ে 3 পয়েন্ট পেল ম্যানচেস্টার ইউনাইটেড শেষ 6টি ম্যাচে 7টি গোল করেছেন হজল্যান্ড 25টি ম্যাচে 44 পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের ষষ্ঠ স্থানে উঠে এলো এরিক টেন হ্যাগের দল আসবো পরবর্তী পর্বে অনলাইন ক্লাসে আসছি বিশেষ দিনে এই 20 ফেব্রুয়ারি এই দিনটির যে তাৎপর্য আছে আমরা সেই বিশেষ দিনটি আপনাদের সামনে তুলে ধরব এর থেকেও অনেক সময় সাধারণ জ্ঞানের বিভিন্ন প্রশ্ন আসার একটা সম্ভাবনা থাকে এই 20 ফেব্রুয়ারি দিনটির উল্লেখযোগ্য ঘটনাবলী বেশ কিছু স্মরণীয় ঘটনা আবার আমরা ফিরে দেখব এই 20 ফেব্রুয়ারি দিনটি চলুন দেখে নেওয়া যাক বিশেষ দিনে ঠিক বিশেষ কি কি রয়েছে 1950 সালের 20 ফেব্রুয়ারি অর্থাৎ আজকের দিনটি নেতাজি সুভাষচন্দ্র বসুর দাদা শরৎচন্দ্র বসু প্রয়াত হয়েছিলেন 1950 সালের 20 ফেব্রুয়ারি আজকের এই দিনটিতে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্বরাজ দল গঠনের সময় থেকে তার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল শরৎচন্দ্র বসুর প্রয়াণ দিবসে আমাদের শ্রদ্ধাঞ্জলি
আসবো পরের বিশেষ দিনটিতে। 1835 সালের আজকের দিনে কলকাতার মেডিকেল কলেজে প্রথম ক্লাস শুরু হয়েছিল। সালটি ছিল 1835 সালের 20 ফেব্রুয়ারি। গ্র্যান্ড কমিটি 1834 সালের 20 অক্টোবর তার রিপোর্ট দাখিল করে। ভারতীয়দের শিক্ষার জন্য রাজ্যে একটি মেডিকেল কলেজ স্থাপনের সুপারিশ করা হয়। 1835 সালের আজকের দিনটিতে কলকাতার মেডিকেল কলেজে প্রথম ক্লাস শুরু হয়েছিল। আসবো পরের বিশেষ দিনটিতে। 1986 সালের 20 ফেব্রুয়ারি ডাক্তার নিহার রঞ্জন গুপ্ত প্রয়াত হয়েছিলেন। আপনারা সবাই জানেন নিহার রঞ্জন গুপ্ত কে। পেশায় চিকিৎসক হলেও বিখ্যাত গোয়েন্দা চরিত্র কিরিটি রায়ের স্রষ্টা হিসেবে তিনি অত্যন্ত জনপ্রিয় হয়েছিলেন। রহস্য কাহিনীর প্রখ্যাত লেখক ছিলেন ডাক্তার নিহার রঞ্জন গুপ্ত। একাধিক উপন্যাস লিখেছেন তিনি। গোয়েন্দা কাহিনীর রূপকার বলা হয় ডাক্তার নিহার রঞ্জন গুপ্তকে। তার অনবদ্য বেশ কয়েকটি উপন্যাস পাঠক মহলে সাড়া জাগিয়েছিল। ডাক্তার নিহার রঞ্জন গুপ্তের প্রয়াণ দিবসে আমাদের শ্রদ্ধা নিবেদন। আসবো অনলাইন ক্লাসে পরবর্তী বিশেষ দিনটিতে। কাজকেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন জিকে ক্লাসে আমরা রয়েছি বিশেষ দিনের পর্বতে। পরবর্তী পর্বে আমরা আসব চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে, যাতে আপনারা পরীক্ষায় সাফল্য পেতে পারেন। আর এই কাজে আমাদের একটি বিশেষজ্ঞ টিম তাদের অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন পরীক্ষার জন্য প্রশ্ন বাছাই করে। আমরা নিয়মিত সেই সব প্রশ্ন উত্তর আপনাদের এই অনুষ্ঠানে তুলে ধরার চেষ্টা করি, যাতে আপনারা বিভিন্ন পরীক্ষায় সাফল্য পেতে পারেন। 1987 সালের 20 জানুয়ারি চলে আসছি অনলাইন ক্লাসের পরের বিশেষ দিনটিতে। 1987 সালের 20 ফেব্রুয়ারি অরুণাচল প্রদেশ ও মিজোরাম এই দিনটিতে পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করেছিল। 1987 সালের 20 ফেব্রুয়ারি দিনটিতে উল্লেখ করা যায় 1880 দশকের আগ পর্যন্ত অরুণাচল প্রদেশকে ব্রিটিশ শাসনের অধীনে আনার কোনো প্রচেষ্টা গ্রহণ করা হয়নি। এরপর 1912 সালে এই অঞ্চলটি আসামের একটি প্রশাসনিক অঞ্চলে পরিণত হয়। নাম দেয়া হয়েছিল নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার ট্রাস্ট, সংক্ষেপে NEFT। এরপর 1954 সালে নাম বদলে নর্থ ইস্ট
ফ্রন্টিয়ার এজেন্সি নাম রাখা হয়। 1972 সালে অঞ্চলটি অরুণাচল প্রদেশ ইউনিয়ন অঞ্চলে পরিণত হয়েছিল। তারপর 1966 সালে আন্দোলন শুরু হয়। 20 বছর পর 1986 সালে ভারত সরকারের সঙ্গে শান্তি চুক্তি সম্পন্ন করে এমএনএফ এর ফলে গঠিত হয়েছিল নতুন রাজ্য মিজোরাম। 1987 সালের 20 ফেব্রুয়ারি দিনটি সেই কারণে স্মরণীয়, অরুণাচল প্রদেশ ও মিজোরাম এই দিনে পূর্ণ রাজ্যের মর্যাদা গ্রহণ করে। চলে আসছি অনলাইন ক্লাসের। চাকরির যারা পরীক্ষায় বসেন বা বিভিন্ন পরীক্ষার আবেদন করেন, ভবিষ্যতে যারা চাকরির কেন্দ্র বা রাজ্য সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষায় বসবেন, তাদের কথা মাথায় রেখেই আমাদের এই অনুষ্ঠান। বেশ কিছু যেসব চাকরির বিজ্ঞাপন প্রকাশিত হয়, আমরা সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। পাশাপাশি সেই চাকরি সংক্রান্ত সিলেবাস, পরীক্ষার প্রস্তুতি বা প্রক্রিয়ার জন্য আপনাদের কি করণীয়, সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি। পাশাপাশি পরীক্ষায় সাফল্যের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আপনাদের মাঝে আমরা রাখি। পরীক্ষায় সাফল্য লাভের জন্য সেই ধাঁচ বা একটা পূর্বাভাস আমরা দিয়ে দিই। পরীক্ষায় সফলতার জন্য সেটা রেল, ব্যাংক, রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষা, যাবতীয় পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের মূলত এই অনুষ্ঠান। আপনারা অবশ্যই অনুষ্ঠান দেখুন, অন্যকে দেখার সুযোগ করে দিন। আপনার নিজস্ব কোনো প্রশ্ন থাকলে আমাদের করবেন। যদি আপনার অনুষ্ঠান সংক্রান্ত কোনো মতামত থাকে, অবশ্যই আমাদের জানাবেন। অনুষ্ঠান দেখুন, সাবস্ক্রাইব করুন। চলে আসছি অনলাইন ক্লাসে চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর। আপনারা সবাই জানেন যে হনসু নামে একটি দ্বীপ রয়েছে। দ্বীপটির নাম হনসু। কম বেশি সবাই প্রায় জানেন দ্বীপটির নাম হচ্ছে হনসু। আমাদের প্রশ্নটি হচ্ছে, হনসু দ্বীপটি কোন দেশে অবস্থিত? এই ধরনের পরীক্ষায়, চাকরির বিভিন্ন পরীক্ষায় ABCD করে 4টি অপশন থাকে, 1 2 3 4 বা ABCD। তার থেকে সঠিক উত্তরটি আপনাকে বেছে নিতে হবে। হনসু দ্বীপটি কোন দেশে অবস্থিত? এটাই ছিল প্রশ্ন। হনসু দ্বীপটি অবস্থিত হচ্ছে জাপানে। আমি সরাসরি উত্তরটি বললাম, হনসু দ্বীপটি অবস্থিত জাপানে। আসছি আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে। উত্তর ও দক্ষিণ কোরিয়ার বিভাজন রেখার নাম কি? এই প্রশ্নটি সম্পর্কে একটু আলোচনা করে নেওয়া যাক। উত্তর ও দক্ষিণ কোরিয়া দুটো দেশ পৃথক হয়েছিল। এই উত্তর ও দক্ষিণ কোরিয়ার একটি বিভাজন রেখা, উত্তর ও দক্ষিণ কোরিয়ার একটি বিভাজন রেখা রয়েছে। আমাদের প্রশ্নটি হচ্ছে, উত্তর ও দক্ষিণ কোরিয়ার
বিভাজন রেখার নাম কি? প্রশ্নটি আরো একবার রাখছি, উত্তর ও দক্ষিণ কোরিয়ার বিভাজন রেখার নাম কি? দুটো দেশকে বিভাজন করেছে একটি রেখা, সেই রেখাটির নাম কি? আমি সরাসরি উত্তরে আসব। উত্তর ও দক্ষিণ কোরিয়ার বিভাজন রেখার নাম কি? উত্তরে হচ্ছে 38তম প্যারালাল রেখা। এর উত্তর হচ্ছে 38তম প্যারালাল রেখা, যা উত্তর ও দক্ষিণ কোরিয়াকে বিভাজন করেছে। আসবো পরের প্রশ্নে, কোন ফুটবলারকে ব্ল্যাক টিউলিপ বলা হয়? বিশ্বের একজন বিশিষ্ট ফুটবলার, তাকে একটি নামে ডাকা হয়, ব্ল্যাক টিউলিপ বলা হয়, ব্ল্যাক টিউলিপ। তিনি বিশ্বকাপ খেলেছেন, তার দেশ বিশ্বকাপ খেলেছে, দুরন্ত ফুটবলার হিসেবে আমরা জানি। আমাদের প্রশ্নটি হচ্ছে, কোন ফুটবলারকে ব্ল্যাক টিউলিপ বলা হয়? আসছি সরাসরি উত্তরে। তিনি প্রখ্যাত ফুটবলার, প্রাক্তন ফুটবলার, বিশ্বমানের ফুটবলার, তার নাম হচ্ছে রুড গুলিচ, যাকে ব্ল্যাক টিউলিপ বলা হয়। আসব বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা রয়েছি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য যে ধাঁচের প্রশ্ন হয় তারই একটা পূর্বাভাস আমরা দেওয়ার চেষ্টা করি বিভিন্ন অনুষ্ঠানে। সুতরাং আপনারা বিভিন্ন চাকরির পরীক্ষায় বসবেন, সেই চাকরির সফলতার জন্য আমাদের প্রচেষ্টা নিরন্তর জারি থাকে। আসছি পরের প্রশ্নে, ধূসর পাণ্ডুলিপি, এই নামটি অনেকেই শুনেছেন। ধূসর পাণ্ডুলিপি, বুঝতেই পারছেন একটি গ্রন্থ। আমাদের প্রশ্নটি হচ্ছে, ধূসর পাণ্ডুলিপির লেখক কে? আরো একবার প্রশ্নটিতে আসছি, ধূসর পাণ্ডুলিপির লেখক কে? অনেকেই আন্দাজ করতে পারছেন এই প্রশ্নের উত্তরটি। ধূসর পাণ্ডুলিপির লেখক হলেন বিশিষ্ট কবি জীবনানন্দ দাশ, রূপসী বাংলার কবি বলা হয় তাকে। আমাদের প্রশ্নটি ছিল, ধূসর পাণ্ডুলিপির লেখক কে? উত্তর হচ্ছে জীবনানন্দ দাশ। আসছি পরের প্রশ্নে, ভারতের নেপোলিয়ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বেশ কয়েকবার বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে। এই প্রশ্নটি আবারও আমরা এই অনুষ্ঠানে চর্চায় রাখলাম। ভারতের নেপোলিয়ন বলা হয় একজনকে, তার নামটি কি? ভারতের নেপোলিয়ন বলা হয় একজন ব্যক্তিকে, তার নাম কি? আসছি উত্তরে, সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়। উত্তরটি আরো একবার বলছি, সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়। আসছি সহজ একটি প্রশ্নে, ভৌত বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটি সহজ হলেও বেশ কয়েকবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এসছে। আজ মূলত যেসব প্রশ্নগুলি বেশ কিছু পরীক্ষায় দু একবার এসছে, আমরা সেই সব প্রশ্নগুলি চর্চা করছি। অবশ্যই নজর রাখুন। বায়ুমণ্ডলের চাপ মাপার যন্ত্রটির নাম কি? বায়ুমণ্ডলের চাপ মাপার যন্ত্রটির নাম হচ্ছে ব্যারোমিটার, এটা সবাই জানেন। আসবো জীবন বিজ্ঞানের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নে।
সালোক সংশ্লেষের কথা আমরা জানি। আমাদের প্রশ্নটি হচ্ছে সালোক সংশ্লেষের জন্য উদ্ভিদের কোন অঙ্গটি আদর্শ স্থান হিসেবে বিবেচিত হয়? প্রশ্নটি আরও একবার রিপিট করছি। সালোক সংশ্লেষের জন্য উদ্ভিদের কোন অঙ্গটি আদর্শ স্থান হিসেবে বিবেচিত হয়? এ বি সি ডি করে চারটি অপশান থাকবে। সালোক সংশ্লেষের জন্য উদ্ভিদের কোন অঙ্গটি আদর্শ স্থান হিসেবে বিবেচিত হয়? আসছি সরাসরি সেই উত্তরে। সালোক সংশ্লেষের জন্য উদ্ভিদের কোন অঙ্গটি আদর্শ স্থান হিসেবে বিবেচিত হয়? উত্তর হচ্ছে পাতা। পাতা সালোক সংশ্লেষের জন্য বিশেষভাবে বিবেচিত হয়। সালোক সংশ্লেষ পাতাই সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন করে। আসছি পরের প্রশ্নে। লেবু থেকে আমরা কি অ্যাসিড পাই? আমাদের প্রশ্নটি হচ্ছে লেবু থেকে আমরা কি অ্যাসিড পেয়ে থাকি? লেবু থেকে আমরা কি অ্যাসিড পেয়ে থাকি, এটাই হচ্ছে প্রশ্ন। লেবু থেকে আমরা পেয়ে থাকি সাইট্রিক অ্যাসিড। আসবো পরের প্রশ্নে। কাচকেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন ক্লাসে আছি আমরা। বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আপনাদের সামনে হাজির রয়েছি। আসছি সিলিকোসিস রোগে। এই রোগটির সম্পর্কে আপনারা অনেকেই জানেন। সিলিকোসিস রোগে কোন জিনিসটি সিলিকোসিস রোগে কোন জিনিসটি আক্রান্ত হয়? সিলিকোসিস রোগে কোন জিনিসটি আক্রান্ত হয়? উত্তর হচ্ছে ফুসফুস। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস দিবসটি কবে? কাচকেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন ক্লাসে একেবারে শেষ পর্বে রয়েছে আমরা। আর দু একটি প্রশ্ন দিয়েই আজকের অনুষ্ঠান শেষ করব। আমাদের প্রশ্ন ছিল সিলিকোসিস রোগে কোন জিনিসটি আক্রান্ত হয়? উত্তর হচ্ছে ফুসফুস। ইন্টারন্যাশনাল, পরের প্রশ্নে আসছি, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস দিবস কোনটি? ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস দিবস কোনটি বা কবে? উত্তর হচ্ছে 10 ডিসেম্বর। কাচকেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন ক্লাসে আসছি অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে। পরিবেশ সচেতনতার উপর আমাদের সবারই কম বেশি ভাবনা চিন্তা রয়েছে। পরিবেশ সচেতনতার বিখ্যাত তিনটি পি কি? পরিবেশ সচেতনতার উপরে বিখ্যাত তিনটি পি, বাংলায় যা জনসংখ্যা, 2 হচ্ছে দারিদ্র্য, 3 হচ্ছে দূষণ। পপুলেশন
আমাদের প্রশ্নটি ছিল পরিবেশ সচেতনতার বিখ্যাত তিনটি কি কি। এক হচ্ছে পপুলেশন, জনসংখ্যা, দুই হচ্ছে প্রপার্টি, দুই হচ্ছে তার মানে দারিদ্রতা, তিন হচ্ছে পলিউশন, তিনটে পি হচ্ছে পলিউশন হচ্ছে দূষণ। প্রশ্নটি আরো একবার রাখছি, পরিবেশ সচেতনতায় বিখ্যাত তিনটি কি কি। পপুলেশন, দুই প্রপার্টি, তিন পলিউশন। আর এই প্রশ্নের উত্তরের সাথে সাথেই শেষ করছি অনলাইন ক্লাস। সবাই ভালো থাকুন, নমস্কার।